রাত তখন প্রায় 2:30। পুরো গ্রাম ঘুমিয়ে আছে, চারদিকে নিস্তব্ধতা। মাঝে মাঝে দূরের বাঁশঝাড় থেকে ঝিঝি পোকার ডাক আর কুকুরের ঘেউ ঘেউ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। গ্রামের শেষ মাথায় একটি পুরনো পাকা রাস্তা। রাস্তার এক পাশে ঘন বাঁশঝাড়, অন্য পাশে বিশাল একটি পরিত্যক্ত বিল। দিনের বেলাতেও জায়গাটা খুব একটা মানুষজনের আনাগোনা নেই, আর রাত হলে তো কেউ ভুলেও ওই রাস্তা দিয়ে যেতে চায় না। কিন্তু সেদিন রাতে রফিককে যেতে হচ্ছিল। রফিক পেশায় একজন ভ্যান চালক। শহর থেকে শেষ যাত্রী নামিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিল সে। তার বাড়ি গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। হঠাৎ বাঁশঝাড়ের কাছাকাছি এসে তার ভ্যানের চাকা কেমন যেন আটকে গেল। রফিক ভ্যান থেকে নেমে চাকা দেখতে গেল। ঠিক তখনই খুব ক্ষীণ একটা গোঙানির শব্দ তার কানে এলো। রফিক থমকে দাঁড়ালো। সে চারদিকে তাকালো, কেউ নেই। আবার শব্দটা হলো। শব্দটা আসছে রাস্তার পাশের ঝোপ থেকে। রফিকের বুক ধড়ফড় করতে লাগলো। সে নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে ঝোপের দিকে এগিয়ে গেল। আর তারপর যা দেখল তাতে তার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। ঝোপের ভেতরে পড়ে আছে একজন মানুষ, একজন পুরুষ। শরীরটা কাদায় মাখামাখি, জামাকাপড় ছেঁড়া, মুখটা মাটির দিকে ফিরানো, শরীরের পাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। রফিক ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তারপর সাহস করে লোকটির কাছে গিয়ে হাত বাড়িয়ে দেখল শরীর ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। লোকটি মারা গেছে। রফিক সঙ্গে সঙ্গে গ্রামের চেয়ারম্যানকে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক টর্চ হাতে সেখানে এসে জড়ো হল। কেউ লাশটিকে চিনতে পারল না। তার পকেটে কোনো মোবাইল নেই, মানিব্যাগ নেই, পরিচয়পত্র নেই। এমনকি তার শরীরে এমন কোনো চিহ্নও পাওয়া গেল না যার মাধ্যমে তাকে শনাক্ত করা যায়। চেয়ারম্যান পুলিশে খবর দিলেন। সকাল হওয়ার আগেই পুলিশ এসে লাশটি নিয়ে গেল। ঘটনাটা সবাই ভুলে যেতে চেয়েছিল, কিন্তু পরদিন সকালে গ্রামের মানুষ এমন একটি খবর পেল যা শুনে সবার শরীর শিউরে উঠল। পুলিশ জানিয়েছে লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত্যুর সময় তার চোখ দুটো খোলা ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, লাশটির মুখে ছিল অদ্ভুত এক ধরনের হাসি। রফিক কথাটা শুনে আর কিছু বলতে পারেনি। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। তার বারবার মনে হচ্ছিল লোকটির চোখ যেন তার দিকে তাকিয়েছিল। তৃতীয় রাত। রফিক ঘুমিয়েছিল। হঠাৎ রাত 2:30টার দিকে তার ঘরের দরজায় শব্দ হল। টক টক টক। রফিকের ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসল। তার স্ত্রী ঘুমিয়ে আছে। আবার শব্দ হল। টক টক টক। রফিক ধীরে ধীরে দরজার কাছে গেল। কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলে বাইরে তাকালো। কেউ নেই, কিন্তু দরজার সামনে পড়ে আছে একটি কালো রঙের পুরনো জুতা। রফিক জুতাটা দেখে জমে গেল, কারণ এই জুতাটাই সে সেই রাতে লাশটির পায়ে দেখেছিল। সে দৌড়ে দরজা বন্ধ করে দিল। সারা রাত আর ঘুমাতে পারল না। পরদিন সকালে সে জুতাটা চেয়ারম্যানের কাছে নিয়ে গেল। চেয়ারম্যান জুতাটা দেখে বললেন, এটা তো সেই লাশের জুতা। সবাই হতবাক, কারণ পুলিশ লাশের সঙ্গে থাকা সব জিনিস থানায় নিয়ে গিয়েছিল। তাহলে জুতাটা এখানে এলো কিভাবে? সেদিন দুপুরে গ্রামের মসজিদের ইমাম ঘোষণা দিলেন, গত 3 রাত ধরে গ্রামের বিভিন্ন জায়গায়
একজন অচেনা মানুষকে দেখা যাচ্ছে। কেউ বলল সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, কেউ বলল তাকে বাঁশঝাড়ের ভেতর দেখা গেছে, আর একজন বৃদ্ধ দাবি করলেন তিনি গভীর রাতে নিজের জানালার বাইরে সেই মানুষটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল, যেই তাকে দেখেছে সবাই একই কথা বলেছে। লোকটি কিছুই বলে না, শুধু দাঁড়িয়ে থাকে, আর তার মুখে থাকে সেই ভয়ঙ্কর হাসি। রাত বাড়তে থাকল। গ্রামের মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করে বসে রইল। কিন্তু ঠিক রাত 2:30টার সময় গ্রামের পুরনো মাদ্রাসার পাশ থেকে একটি বিকট চিৎকার শোনা গেল। সবাই ছুটে গেল সেখানে। মাটির উপর পড়ে আছে গ্রামের বৃদ্ধ কাদের মিয়া। তিনি কাঁপতে কাঁপতে শুধু একটি কথাই বলছিলেন, ও লাশ না, ও মানুষ না। চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি দেখেছেন? কাদের মিয়া কাঁপা গলায় বললেন, যে লাশটা তোমরা রাস্তার পাশে পেয়েছিলে, ওটা একবার মরেনি। ওকে বহু বছর আগে এখানেই মেরে ফেলা হয়েছিল। সবাই স্তব্ধ হয়ে গেল। কাদের মিয়া চোখ বন্ধ করে বললেন, আর এইবার সে ফিরে এসেছে। ঠিক তখনই মাদ্রাসার পেছনের অন্ধকার থেকে ভেসে এলো সেই হাসি, যে হাসি রফিক লাশটির মুখে দেখেছিল। আর পরের মুহূর্তে কাদের মিয়া মাটিতে পড়ে গেলেন। তার বুকের ওপর তখন কাদা মাখা একটি হাতের ছাপ, কিন্তু আশেপাশে কেউ ছিল না। কাদের মিয়া মাটিতে পড়ে যাওয়ার পর পুরো গ্রামের মানুষ যেন পাথর হয়ে গিয়েছিল। কেউ কথা বলছিল না, কেউ নড়ছিল না। শুধু মাদ্রাসার পেছনের অন্ধকার জায়গাটা থেকে মাঝে মাঝে বাতাসের সঙ্গে ভেসে আসছিল সেই অদ্ভুত হাসির শব্দ। রফিকের শরীর কাঁপছিল। তার চোখ বারবার চলে যাচ্ছিল কাদের মিয়ার বুকের উপর থাকা সেই কাদা মাখা হাতের ছাপের দিকে। চিহ্নটা মানুষের হাতের মতোই, 5টি আঙুল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হাতের ছাপটি যেন বাইরে থেকে কেউ চাপ দিয়ে তৈরি করেনি। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কোনো হাত উঠে এসে বৃদ্ধের বুকের ওপর নিজের ছাপ রেখে গেছে। চেয়ারম্যান সবাইকে বললেন, কেউ এখান থেকে নড়বেন না, পুলিশকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ এলো। কাদের মিয়াকে হাসপাতালে পাঠানো হলো। তারপর পুলিশ মাদ্রাসার পেছনের জায়গাটা ভালো করে খুঁজতে শুরু করল। টর্চের আলোয় চারপাশ দেখা হচ্ছিল। বাঁশঝাড়, পুরনো ইট, কিছু শুকনো পাতা, একটা ভাঙা কবরের মতো মাটির উঁচু অংশ। হঠাৎ একজন কনস্টেবল চিৎকার করে উঠল, স্যার, এখানে কিছু আছে। সবাই সেখানে ছুটে গেল। মাটির নিচে একটি পুরনো লোহার বাক্স পাওয়া গেছে। বাক্সটি এতটাই মরিচা ধরা ছিল যে দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেটি মাটির নিচে চাপা পড়ে আছে। চেয়ারম্যান বললেন, এটা এখানে কিভাবে এলো? পুলিশ বাক্সটা খুলল। ভেতরে ছিল কয়েকটি পুরনো ছবি, কিছু কাগজ, আর একটি মরিচা ধরা ঘুড়ি। রফিক টর্চের আলো এগিয়ে দিল। একটি ছবির ওপর আলো পড়তেই তার বুক কেঁপে উঠল। ছবিতে দাঁড়িয়ে আছে 5 জন যুবক। তাদের মধ্যে একজনকে দেখে রফিকের মুখ শুকিয়ে গেল। এই লোকটা? পুলিশ জিজ্ঞেস করল, কি হয়েছে? রফিক ধীরে ধীরে বলল, এই লোকটাই তো সেই লাশ। সবাই সেখানে ছুটে গেল। মাটির নিচে একটি পুরনো লোহার বাক্স পাওয়া গেছে। বাক্সটি এতটাই মরিচা ধরা ছিল যে দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেটি মাটির নিচে চাপা পড়ে আছে। চেয়ারম্যান বললেন, এটা এখানে কিভাবে এলো?
পুলিশ বাক্সটা খুলল। ভেতরে ছিল কয়েকটি পুরনো ছবি, কিছু কাগজ আর একটি মরিচা ধরা ধরা ঘড়ি। রফিক টর্চের আলো একটি ছবির ওপর আলো পড়তেই তার বুক কেঁপে উঠল। ছবিতে দাঁড়িয়ে আছে 5 জন যুবক। তাদের মধ্যে একজনকে দেখে রফিকের মুখ শুকিয়ে গেল। এই লোকটা? পুলিশ জিজ্ঞেস করল। কি হয়েছে? রফিক ধীরে ধীরে বলল, এই লোকটাই তো সেই লাশ। সবাই ছবির দিকে তাকালো। ছবির মাঝখানে দাঁড়িয়ে থাকা যুবকের মুখ আর রাস্তার পাশে পাওয়া লাশটির মুখ একদম একই, কিন্তু ছবিটা পুরনো, খুব পুরনো। ছবির পেছনে লেখা 1998 সাল। চেয়ারম্যান অবাক হয়ে বললেন, অসম্ভব, কারণ 1998 সালের ছবির একজন মানুষকে যদি এখন লাশ হিসেবে পাওয়া যায়, তাহলে তার বয়স হওয়ার কথা কমপক্ষে 50-এর কাছাকাছি। কিন্তু লাশটির চেহারা দেখে মনে হয়েছিল তার বয়স 30-এর বেশি নয়। পুলিশ ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখল, তারপর কাগজগুলোর একটি খুলল। সেখানে কয়েকটি নাম লেখা ছিল। প্রথম নাম সেলিম, দ্বিতীয় জসিম, তৃতীয় নুরু, চতুর্থ হাবিব, পঞ্চম নামের জায়গাটা ছেঁড়া। পুলিশ অফিসার বললেন, এই 5 জন কারা? গ্রামের বৃদ্ধদের মধ্যে একজন সামনে এগিয়ে এলেন। তার নাম মতিন মিয়া। তিনি ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর তার মুখের রং বদলে গেল। এটা কোথায় পেয়েছেন? চেয়ারম্যান বললেন, মাদ্রাসার পেছনে। মতিন মিয়া কাঁপা গলায় বললেন, এই 5 জনের কথা এই গ্রামে কেউ মুখে আনে না। কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, কারণ এই 5 জনের মধ্যে একজন কোনোদিন বাড়ি ফিরে আসেনি। সবাই চুপ। কে? মতিন মিয়া ছবির মাঝখানে থাকা লোকটির দিকে আঙুল দেখালেন। ওর নাম ছিল রাশেদ। রফিকের গলা শুকিয়ে গেল। রাশেদ? বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ, প্রায় 28 বছর আগে রাশেদ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ জিজ্ঞেস করল, তারপর? তারপর তার পরিবার থানায় অভিযোগ করেছিল। অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু রাশেদের কোনো সন্ধান পাওয়া যায়নি। কেউ কি সন্দেহভাজন ছিল? মতিন মিয়া চারদিকে তাকালেন। তার চোখে তখন ভয় ছিল। কারা? বৃদ্ধ ছবির বাকি 4 জনের দিকে তাকালেন। ওর 4 বন্ধু। পুলিশ অবাক হয়ে গেল। কেন? মতিন মিয়া ধীরে ধীরে বললেন, রাশেদ নিখোঁজ হওয়ার আগের রাতে ওদের 5 জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। কোথায়? পুরনো বটগাছের কাছে। তারপর? পরদিন সকালে রাশেদ আর ছিল না। কিছুক্ষণ নীরবতার পর বৃদ্ধ বললেন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তার 1 সপ্তাহ পর। সবাই তার দিকে তাকিয়েছিল। রাশেদের মা রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছিলেন। তিনি বলেছিলেন, রাশেদ তার স্বপ্নে এসে বলেছে, মা, আমাকে মাটির নিচ থেকে বের করো। রফিকের শরীর শিউরে উঠল। তারপর? বন্ধুরা, এই গল্পের পরের পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।